হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 10-এর যে ভৌতবিজ্ঞান পরীক্ষাটা আজকে ছিল তার আজকে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ থেকে 15টা প্রশ্নের সম্পূর্ণ সমাধান এবং সেটাও সঠিক লজিক অনুসারে। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা দিয়েছে তার আগে সবাইকে জানাতে চাই যে তোমাদের এক্সাম খুব ভালো গেছে, এটাই আশা করি। আর প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 1 বায়োগ্যাসের মূল উপাদান হলো, অর্থাৎ বায়োগ্যাস আমরা জানি জৈব গ্যাস বলে যেটাকে। বায়োগ্যাসের যে মূল উপাদান সেটা হচ্ছে মিথেন, CH4, মানে অপশান নাম্বার এ। ঠিক, আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা দেখার পর কতগুলো ঠিক হলো এমসিকিউ পার্টে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন? আচ্ছা, বাস্তব গ্যাস মানে হচ্ছে রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস একটা আইডিয়াল গ্যাসের মতন আচরণ করবে কখন? যখন কিনা তার প্রেসারটাকে কমানো হবে এবং তার টেম্পারেচারটাকে বাড়ানো হবে, ফলে ভলিউমটা যাতে বৃদ্ধি পায়। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা বলতে পারি যে বাস্তব গ্যাস আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে নিম্ন চাপে, প্রেসারটা কমাতে হবে বললাম, নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায়। উচ্চ উষ্ণতা বা তাপমাত্রা যাই বলো না কেন, উচ্চ উষ্ণতায়। দেখে নাও কোনটা সঠিক, নিম্ন চাপে উচ্চ তাপমাত্রায়, মানে অপশান নাম্বার সি ইজ কারেক্ট। 1-3 হচ্ছে, 1-3 দেওয়া আছে যে 44.8 লিটার CO2 মানে কত মোল CO2? তো যতটা দিয়েছে তাকে আমরা ভাগ করব 22.4 লিটার দিয়ে, কারণ এটা ওর এসটিপিতে 1 মোলের আয়তন এত হয়, তাহলে কত মোল আছে না, এটা 2 মোল আছে। 2 মোল আছে, অপশান নাম্বার সি। দেন আমরা আসছি 1.4 বলেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাত। আচ্ছা, আয়তন গুণাঙ্ক সেটা 1/273 হয়, চাপ গুণাঙ্ক সেটাও 1/273 হয়। এদের যদি রেশিও নিই আমি, সেটা আমাদের 1 আসবে, অপশান ডি ইজ কারেক্ট। বোঝা গেছে কি যায়নি? আচ্ছা, 1.5-এ আসছি। 1.5-এরটা একটু মানে এটা 12-এ তোমরা আরও ডিটেলসে পড়বে, অসুবিধা নেই। একটু এখানে হয়তো অনেক বাচ্চাই হয়তো জানবে না, ঠিক আছে, এটাতে একটু লেভেলটা আপ ছিল। ঠিক আছে, একে বলা হয় কসির সূত্র। ঠিক আছে, CAUCHY, কসি বা কচি যেটাই বলো, এই বিজ্ঞানী নামানুসারে এটা করা হয়েছে, কারণ উনি আবিষ্কার করেছেন। দ্যাট ইজ অপশান নাম্বার ডি। দেখো তোমরা দেখতে পাচ্ছ, মিউ ইকুয়ালস টু A + B বাই ল্যামডা তার স্কোয়ার। দিস ইজ দ্য রিলেশন বিটুইন ল্যামডা অ্যান্ড মিউ। এটা খুব ভালো একটা রিলেশন। ঠিক, এবং এ আর বিকে বলা হয় কসি ধ্রুবক, কসিও বলে কসির ধ্রুবক। ঠিক, অপশান নাম্বার ডি ইজ কারেক্ট। নেক্সট বলেছে বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় কোথায়? বিবর্ধিত মানে বড় হতে হবে, আর অসৎবিম্ব হতে হবে। দেখো আমি অপশানগুলো মানে বলে দিচ্ছি যে বাকিগুলো হচ্ছে না কেন। প্রথম কথা হচ্ছে উত্তল দর্পণ মানে এই টাইপের একটা বিষয়। উত্তল দর্পণ যেটা আমরা গাড়ির কাঁচে ইউজ করি, ঠিক আছে, গাড়ির হেডলাইট বলছে আরো, গাড়ির আয়নায়। তাহলে গাড়ির আয়নায় এটা ইউজ করি, দ্যাট বিকজ যে এ ছোট প্রতিবিম্ব গঠিত করে, তাহলে এ আর যাই হোক বিবর্ধিত প্রতিবিম্ব বানাতে পারবে না। তাহলে অপশান এ এই জন্য হলো না। অপশান বিতে আসি। অপশান বি বলেছি উত্তল লেন্স দ্বারা, হ্যাঁ এটা সঠিক। অপশান সিতে আসছি সমতল দর্পণে তো ছোট বড় কিছুই বানায় না, তাই না? এটা হচ্ছে বিষয়, তার জন্য সিটা হলো না। ঠিক আছে, আর ডিটা কেন হলো না? ডিতে আছে অবতল লেন্স দ্বারা। অবতল লেন্সের যে নেচার সেটা উত্তল দর্পণের মতো হয়, এরকম। ও কিন্তু ছোটই প্রতিবিম্ব বানায় যেখানে বস্তু রাখা হোক না কেন, তাই কিন্তু অপশান নাম্বার বিটা কারেক্ট, উত্তল লেন্স দ্বারা। 1-7টা বলেছে, ভালো প্রশ্ন কিন্তু 1-7টাও, এটা একটু জানতে হবে। বলছে টেনে আমি দৈর্ঘ্য বড় করে দিলাম, একটু ফারাক আছে কিন্তু, টেনে দৈর্ঘ্য বড় করে দেওয়া এবং কেটে দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু। কেটে দিলে গল্পটা কিন্তু আলাদা ঘটে, আর টেনে দিলে কিন্তু গল্পটা আলাদা ঘটে। দেখো 1.7টা এখানেই করছি আমি। টেনে যদি কোনো তারকে দেওয়া হয় তাহলে তারটার কী হলো, দৈর্ঘ্য বৃদ্ধি পেল। কিন্তু আমাকে একটা কথা বলো, একটা তার এমনি আছে, তাকে টেনে বড় করে দিলাম, টেনে যেমন বড় করলাম তেমনি সে কিন্তু সরুও হয়ে যায়, এই কথাটা মাথায় রাখতে হবে আমাকে। তাহলে আমরা জানি R = ρl/a। হ্যাঁ আমি মানছি যে এলটা বৃদ্ধি পেয়েছে, ঠিক, কিন্তু তার সাথে সাথে ক্রস সেকশনাল এরিয়া সেটাও কমে গেছে। তাহলে এল বেড়েছে বলে আর বাড়বে একটা রিজন, এ কমেছে বলেও আর বাড়বে দুটো রিজন। ফলে কোনো তারকে যদি টেনে বড় করে দেওয়া হয়, টেনে বড় করা হয়, তার ফলে তার যে রোধ সেটা কিন্তু শুধু বৃদ্ধিই পায় না, অনেক বৃদ্ধি পায়। এটা হচ্ছে বিষয়। এই কথাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনেকটা বৃদ্ধি পায়।
এই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, শুধু বাড়ে তাই না, যদিও এখানে অপশান এর সাথে ম্যাচ করে যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা 1.8-এ আসি। 1.8-এ বলেছে, আচ্ছা এটা একটা সোজা জিনিস, I = Q/T। কিউ জানতে চেয়েছে, তাহলে কিউ সমান হচ্ছে I × T। I দিয়েছে 5 অ্যাম্পিয়ার, টি দিয়েছে 30 সেকেন্ড, তাহলে 150 কুলম্ব। এটা হচ্ছে বিষয়। 1.9, ঠিক আছে 1.9। বেশ। 1.9-এ বলেছে যে এ মাথায় 222, নিচে হচ্ছে 86 সরি, সেখান থেকে চেঞ্জ হয়েছে বি মাথায় 210, নিচে 84, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এখানে কি হয়েছে, এইটাকে গণনা করার একটাই উপায়, আলফা প্রথমে নেব কিন্তু বিটা প্রথমে নেব না, প্রথমে আলফা নেব, এবং আলফা যখন নেব সেটা বিচার করবে ভর সংখ্যা, কারণ বিটা ভর সংখ্যাতে কোনো ইফেক্ট ফেলে না। তাহলে আমার ভর সংখ্যা কত কমেছে, আমি দেখতেই পাচ্ছি 12টা কমেছে, তাহলে ফর শিওর আলফার জন্য, একটা আলফার জন্য ভর সংখ্যা কমে 4, তাহলে ডেফিনেটলি 12টা কমেছে, মানে 3টে আলফা আছে। এবার 3টে আলফা মানে সে আবার এই পরমাণু ক্রমাঙ্ককে, 3টে আলফা মানে হচ্ছে একটা আলফাতে কটা পরমাণু ক্রমাঙ্ক কমে, 2টো, মানে প্রোটন সংখ্যা কমে যায় 2টো, তাহলে 3টাতে 6টা কমে যাওয়ার কথা, তাহলে 86 থেকে 6 কমে গেলে 80 হওয়ার কথা, হয়নি, 4টা বেড়ে গেছে, 84 হয়েছে। তাহলে শিওর যে 4টা এখানে বিটা কণা রয়েছে, 4টা এখানে বিটা কণা রয়েছে, সেই বিটা কণাগুলো ওর কি করেছে, পরমাণু ক্রমাঙ্ককে ইনক্রিজ করে দিয়েছে। তাহলে এখানে 3টে আলফা আর 4টা বিটা, অপশন নাম্বার বি ইজ কারেক্ট। বোঝা গেল। 1-10 মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? আচ্ছা, তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে? আচ্ছা, তড়িৎ ধনাত্মকতা। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানটাতে একটু সিলি মিস্টেক হতে পারে ছেলে মেয়েদের, তড়িৎ ধনাত্মকতা বলেছে, ঋণাত্মকতা কিন্তু বলেনি। আচ্ছা, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কিন্তু ফ্লোরিন, আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? সিজিয়াম। অর্থাৎ সিজিয়াম থাকে, যদি তুমি এইভাবে পিরিয়ডিক টেবিলটা দেখো, ফ্লোরিন থাকে এইসব জায়গায়, ঠিক, সে তড়িৎ ঋণাত্মক, রি নাম দিলাম, আর সিজিয়াম থাকে এইসব জায়গায়, সে তড়িৎ ধনাত্মক, ধ নাম দিলাম। কথাটা বোঝা গেল কি গেল না? এবার আমাকে যেটা বলেছে সেটা সবাই কমন, একটা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। কার কত? কার্বনের 6, এর 7, এর 8, এর 9, অর্থাৎ আমি যাচ্ছি লেফট টু রাইট। তাহলে লেফট টু রাইট যেতে গেলে আমি দেখতে পাচ্ছি যে লেফট টু রাইট যদি যায় তাহলে আমার তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, মানে ধনাত্মকতা কমে। কথাটি বোঝা গেল কি গেল না? তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, লেফট টু রাইট গেলে 6, 7, 8, 9, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। বোঝা গেল? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে লেফট টু রাইট গেলে আমার তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল এফ, ফ্লোরিন, সেটাও বললাম। তাহলে ডেফিনেটলি সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক কার্বনের, মানে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক কার্বনের, ঠিক, এর রিটা কম, তাহলে ডেফিনেটলি ধটা বেশি। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে কার্বনের তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন। ফ্লোরিনের সবচেয়ে কম তড়িৎ ধনাত্মকতা, কারণ ওর তড়িৎ ঋণাত্মকতাতে ফার্স্ট, তাই তড়িৎ ধনাত্মকতাতে কম। এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের কাছে কোনটা ম্যাচ করছে? কার্বন সবচেয়ে বেশি, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লোরিন। অপশন নাম্বার বি ইজ কারেক্ট। তড়িৎ ধনাত্মক বলেছে, হ্যাঁ, ঋণাত্মক কিন্তু বলেনি, ঋণাত্মক হলে গল্পটা অন্য হতো। এটা হলো 1-10। এবারে হচ্ছে 1-11। কি বলেছে? বলেছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, সোডিয়াম আর ক্লোরিনের, সোডিয়ামের হয় 11 মানে 2, 8, 7, 2, 8, 1, সরি 2, 8, 1। ক্লোরিনের হয় 17 মানে 2, 8, 7। এটা হচ্ছে বিষয়, 2, 8, 1, 2, 8, 7। অপশান নাম্বার সি ইজ কারেক্ট। দেন 1-12। 1-12তে বলেছে যে তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। কোনটি সঠিক নয় মানে কোনটি ভুল সেটা জানতে চেয়েছে। অনেক ছেলে মেয়ে এখানে ভুল করবে, অনেকে ভাববে যে কোনটা সঠিক সেটা লিখবো। এখানে দেখো এ সেটা কিন্তু সঠিক, ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন হয়। বি সেটা কিন্তু সঠিক, অর্থাৎ দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। সি সেটাতে পরে আসছি, সেটাই উত্তর। আর অপশন নাম্বার ডি, সেখানেও দেখো আয়ন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়, এটাও সঠিক। তাহলে এটা ভুল, মানে এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। বোঝা গেল নিশ্চয়ই? 1-13। 1-13তে বলেছে যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় অ্যামোনিয়া। এটা আমার মনে হয় মোটামুটি সবাই জানে, এটা অ্যামোনিয়া হবে অ্যান্সারটা। 1-14 নম্বরে বলেছে তাপীয় বিজারণ পদ্ধতিতে কোন ধাতুটি নিষ্কাশিত করা হয়। এটা খুব ভালো একটা প্রশ্ন, আমরা অত বেশি গ্রাহ্য করি না। এখানে সিলভার হয়, এখানে পারদ হয়, এখানে প্ল্যাটিনাম হয়, এগুলোর মধ্যে যেগুলো সবই হতে পারে, ঠিক আছে। তো সিলভার যেমন দেওয়া আছে এজি যেমন দেওয়া আছে অপশান নাম্বার এতে, তাহলে অপশান নাম্বার এ ইজ কারেক্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটাও দেখছিলাম যে ভালো একটা প্রশ্ন দিয়েছে।
কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়? দেখো এটা ওই বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের উপস্থিতিতে যে মিথেনের বিক্রিয়া, ওইখানে কিন্তু থার্ড স্টেপে তোমরা এটা পেয়ে যাবে। তুমি যদি মিথিলিন ক্লোরাইডের সাথে আবার ক্লোরিন দাও, দেন তুমি দেখতে পাবে যে এখান থেকে আবার আর একটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে একটা ইয়ে নিয়ে নেবে, মানে 2HCl, ঠিক আছে, আর এখানে না একটা HCl নেবে, আর এখানকার একটা Cl পরমাণু এখানে ঢুকে যাবে, মানে C, একটা H কমে গেল, Cl3, এটা কিন্তু পড়িয়েছিলাম। দিস ইজ ক্লোরোফর্ম, এইটা হলো ক্লোরোফর্ম। কোথা থেকে উৎপন্ন হলো? অনেকেই এই বিক্রিয়াটা করে দিয়েছে, CHCl3 প্লাস Cl2 এই বিক্রিয়াটা করে দিয়েছে, কিন্তু এটার পরে তো CCl4 কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়ে যায় বাবা, তাই না? এইটা কিন্তু হবে না, ঠিক, এটার পরে তো কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়ে যায়। অপশান ডি অনেকেই ভুল করতে পারে, CHCl3 প্লাস Cl2, এটা থেকে তো কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়, আর কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, ওইটা না। মিথিলিন ডাইক্লোরাইড বা ক্লোরাইড, যাই হোক, মিথিলিন ডাইক্লোরাইডের সাথে যখন আমি ক্লোরিন দিচ্ছি, তখন কিন্তু আমার উৎপন্ন হবে কি না, ক্লোরোফর্ম, এবং তার সাথে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অপশান সি কিন্তু হবে এখানে কারেক্ট অ্যান্সার। এবার এখানে হলো ভিডিও শেষ। বিভাগ খ নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ির মধ্যে। তোমরা ডেফিনেটলি জানাবে যে কোনগুলো ঠিক গেল, কোনগুলো ভুল গেল। যদি কোনো কোয়েরিজ থাকে সেটা কমেন্ট সেকশানে জানাবে। আর আই হোপ যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, নট অনলি ফিজিক্যাল সায়েন্স বাট অলসো অল সাবজেক্টস। অল দ্য বেস্ট আগামী দিনের জন্য। টাটা, টেক কেয়ার, বাই।